আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জয়কলি কর্তৃক আয়োজিত এই লাইভ ক্লাসে স্বাগতম। আজকে আমরা বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান থেকে কোশ্চেন সলভ করব। আশা করছি তোমরা আমাদের সকলের সাথে থাকবে। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও কিংবা ভবিষ্যতে তোমরা ডাক্তার হতে চাও, তোমাদের জন্য এই ক্লাসগুলো জয়কলি কর্তৃক আয়োজন করা হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই ক্লাসগুলো তোমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছ। তোমরা যারা দূর দূরান্তে আছো তোমরা ঘরে বসে এই লাইভ ক্লাসগুলো দেখতে পারবে। চলো আমরা আজকে এই ক্লাসটি শুরু করি। আজকে আমাদের জীববিজ্ঞানের টপিক কোষ রসায়ন এবং টিস্যুতন্ত্র। দেখো, বিগত বছরের প্রশ্ন সমাধান করা মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে কিংবা তোমরা সাদা অ্যাপ্রনের স্বপ্ন দেখছো, তোমরা অবশ্যই এই ক্লাসগুলো করবে। সাথে থাকছি আমি অনুশ্রী, জয়কলির বায়োলজি মেন্টর, অধ্যয়ন করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষে। তো চলো আমরা ক্লাসগুলো করি। দেখো, প্রথমে বলছে রাইবোস। দেখো, রাইবোস বিভিন্ন, আচ্ছা এখানে তোমার মেইনলি রাইবোসের বৈশিষ্ট্য জানতে চেয়েছে। তো আমরা প্রথমেই মনে করব যে রাইবোসের বৈশিষ্ট্য কি কি। রাইবোস তোমার নিউক্লিক অ্যাসিডের প্রধান উপাদান। তো এটি বিভিন্ন কোএনজাইম তৈরিতে ব্যবহৃত হয়। এই কোএনজাইমগুলোর নাম আমরা দেখে আসি। আমরা যখন কোনো একটা কোশ্চেন সলভ করব, সেই কোশ্চেনের আশেপাশে যেসব টপিক থাকবে আমরা সেগুলো পড়ব। দেখো, রাইবোস বিভিন্ন কোএনজাইম তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, এই কোএনজাইমগুলোর নাম কি কি আমরা একটু শিখে নিই। এটিপি, এনএডিপি। তো চলো আমরা এখন এই কোশ্চেনের অ্যান্সারে সলভ করার চেষ্টা করি। দেখো, সর্বপ্রথমে আছে বিভিন্ন কোএনজাইম তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে আমরা রাইবোসের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ। তোমরা যেখান থেকে ক্লাস করছো আমাকে বলো, তোমরা কি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। আমরা ক্লাসটা শুরু করে দিয়েছি জয়কলি থেকে আয়োজিত এই বায়োলজি ক্লাসটা। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। নিচের কোনটি রিডিউসিং সুগার, অর্থাৎ রিডিউসিং সুগার নয়। দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখবা নয়, আবার কোনটি সঠিক নয়, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের একটু ব্রেন স্টর্মিং কোশ্চেন, তোমাদের মাথা ঘামানোর চেষ্টা করবে যে তোমরা অনেক সময় তাড়াহুড়া করবা। আসলে দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু টাইম খুবই স্বল্প পরিমাণে থাকে। তোমরা চেষ্টা করবা এই স্বল্প টাইমের মধ্যেই তোমরা মাথা ঠান্ডা রেখে কোশ্চেনটা সলভ করার। দেখো, আমাদের পুরো কোশ্চেনটাই কিন্তু পড়তে হবে। এখানে যদি আমরা রিডিউসিং সুগার অবধি পড়ে নিতাম তাহলে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা ভুল যেত। এখানে আমাকে হাইলাইট করতে হবে কোনটি রাইবোস সুগার নয়। তাহলে দেখো, আমরা রিডিউসিং সুগার কোনগুলো আমরা জানি, যে সকল গ্রুপের সাথে অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ যুক্ত থাকে তাদেরকে রিডিউসিং সুগার বলে। এরা হচ্ছে তোমার এসব গ্রুপযুক্ত তোমার কোনো উপাদান থাকলে এগুলোকে তোমার বলে রিডিউসিং সুগার। এখন আমরা অপশনে খেয়াল করি, ল্যাকটোজ, রাইবোজ, সুক্রোজ, ম্যালটোজ। সুক্রোজে সাধারণত তোমার অ্যালডিহাইড এবং কিটোন কোনো গ্রুপই নেই, তাহলে আমাদের অ্যান্সার হবে সুক্রোজ। চলো আমরা এখন সেকেন্ড পরের কোশ্চেনে চলে যাই। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটি? তোমরা অ্যান্সার দাও। দেখো, ডাইস্যাকারাইড কি? দুই বা ততোধিক মনোস্যাকারাইড একত্রে যুক্ত হয়ে ডাইস্যাকারাইড তৈরি করে। দেখো, দুই বা ততোধিক মনোস্যাকারাইড একত্রে যুক্ত হলে সেটাকে তোমার ডাইস্যাকারাইড বলবে। মনোস্যাকারাইড। দেখো, নিচের কোনটি উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড? দেখো, ল্যাকটোজ, ম্যালটোজ, ম্যানোজ, সুক্রোজ। সুক্রোজ সাধারণত কি দিয়ে তৈরি? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। আমরা একটু আগে পড়ে আসলাম, দুই বা ততোধিক মনোস্যাকারাইড থাকলে সেটি ডাইস্যাকারাইড হবে। তাহলে এখানের অ্যান্সার কি হবে? এখানের অ্যান্সার হবে ডি, অর্থাৎ সুক্রোজ। দেখো,
জয়কলি তোমাদের জন্য মেডিকেল ভর্তি যারা তোমরা পরীক্ষার্থী তাদের সকলের জন্য মেডি সিরিজের বই তোমাদের এখন বাজারে পাওয়া যাচ্ছে। আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার লাগবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং জিকে। জয়কলিতে এর সকল সাবজেক্টের বইগুলো তোমরা পেয়ে যাচ্ছ। নতুন সংস্করণের মেডি সিরিজ বইগুলো বাজারে এখন পাওয়া যাচ্ছে। আশা করছি তোমরা এই বইগুলো কিনলে অনেক উপকৃত হবে। এখানে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বিগত বছরের সব কোশ্চেন দেওয়া আছে, তাহলে তোমরা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে পারবে। তোমরা তোমাদের এখানে মডেল টেস্ট দেওয়া আছে, তোমরা তোমাদের তোমাদের নিজেকে যাচাই করতে পারবে যে তোমরা আসলে তোমাদের স্বপ্নের পথে তোমরা এগিয়ে যাচ্ছ কিনা। এ কারণে এই বইগুলো আশা করছি তোমরা কি ক্রয় করে ফেলবে। মেডি বায়োলজি, মেডি রসায়ন, মেডি পদার্থ, মেডি ইংলিশ, মেডি জিকে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। মেডিকেল জয়কলির ক্ষেত্রে এই মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন ব্যাংকগুলো তোমরা কিনে নেবে, তাহলে তোমরা নিজেকে যাচাই করতে পারবে। দেখো, রিডিউসিং সুগার কোনটি? একটু আগে আমরা পড়ে আসছি রিডিউসিং সুগার নয় কোনটি, সেটা আমরা অ্যান্সার জেনে এসেছি সুক্রোজ। তাহলে রিডিউসিং সুগার তো কখনোই সুক্রোজ হবে না, তাহলে যেগুলো মনোস্যাকারাইড সেগুলো তোমার হবে রিডিউসিং সুগার, অর্থাৎ যেগুলোতে তোমার অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকবে সেগুলো তোমার রিডিউসিং সুগার। তাহলে যেহেতু সুক্রোজ হবে না, তাহলে আমার কি অ্যান্সার হবে ফ্রুক্টোজ, কারণ এটাতে তোমার রিডিউসিং সুগার, কারণ অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ রয়েছে। কোনটি মনোস্যাকারাইড? মনোস্যাকারাইড কি আমরা একটু আগে পড়ে আসলাম, দুই বা ততোধিক মনোস্যাকারাইড একত্রে হয়ে তোমার ডাইস্যাকারাইড। এখানে কোনটি মনোস্যাকারাইড? রাইবোজ, মল্টোজ, স্যালোবাইজ, সুক্রোজ। আমরা জানছি সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, স্যালোবাইজও না। মল্টোজ হচ্ছে তোমার গ্লুকোজ প্লাস গ্লুকোজ দিয়ে তৈরি, অর্থাৎ দুইটা মনোস্যাকারাইড দিয়ে তৈরি। সুক্রোজ ও গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, তাহলে কি হবে? রাইবোজ। রাইবোজ একটি মনোস্যাকারাইড। কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়? অর্থাৎ আমাদের কিছু প্রোটিনকে ভাগ করা হয়, কিছু প্রোটিন পানিতে দ্রবণীয় আছে, কিছু প্রোটিন পানিতে অদ্রবণীয়। তাহলে আমরা দেখি কোনটি পানিতে অদ্রবণীয়। গ্লুটেলিন, প্রোটামিন, হিস্টোন, অ্যালবুমিন। তোমরা নিজেকে যাচাই করার জন্য তোমরা এই অ্যান্সারগুলো দিয়ে থাকো। তোমাদের যারা ফ্রেন্ড আছে, যারা ভবিষ্যতে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চায়, তাদেরকে তোমরা মেনশন দিতে পারো। তাহলে এই ক্লাসটি দেখলে তোমরা উপকৃত হতে পারবে এবং নিজেকে যাচাই করে নিতে পারবে। দেখো, নিচের কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়? এটা কোন প্রোটিন হবে? গ্লুটেনিন। গ্লুটেনিন পানিতে অদ্রবণীয়। নিচের কোনটি গ্লোবিউলার প্রোটিন নয়? গ্লোবিউলার প্রোটিন আসলে কি সেটা তোমাদেরকে জানতে হবে। অর্থাৎ যে প্রোটিনের গাঠনিক গঠনটা তোমার গোলাকৃতির, অর্থাৎ যে সকল প্রোটিনের আকৃতি গোলাকার, সেগুলো তোমার গ্লোবিউলার প্রোটিন। এবং আমরা গ্লোবিউলার প্রোটিনের উদাহরণ বইয়ে 3টা উদাহরণ দেওয়া আছে। যেখানে তোমরা বই দেখবে যে তোমরা গ্লোবিউলার প্রোটিনের যে কোনো 3টা তোমার অপশন দেওয়া আছে বা 3টা উদাহরণ দেওয়া আছে, সেগুলো আন্ডারলাইন করে রাখবে, কারণ এগুলো দিয়ে তোমাদের এরকম কি বলে নয় এরকম কোশ্চেন দিয়ে দিবে তোমাদের জন্য। দেখো, গ্লোবিউলার প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন এবং ইনসুলিন। এই 3টি তোমার গ্লোবিউলার প্রোটিন, অর্থাৎ এই প্রোটিনগুলোর আকৃতি তোমার গোলাকার। সুতরাং তাহলে এটার অ্যান্সার কি হবে? তোমরাই বলো এটার অ্যান্সার। এটার অ্যান্সার অ্যামাইলেজ। দেখো, প্রাণীর নখে কোন ধরনের প্রোটিন পাওয়া যায়? দেখো, এই কোষ রসায়ন অধ্যায়টা কিন্তু তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, যে কোনো ধরনের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই কোষ রসায়ন থেকে তোমার কোশ্চেন আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। দেখো, প্রাণীর নখে কোন ধরনের প্রোটিন থাকে? আমরা প্রাণীর নখে সাধারণত স্ক্লেরোপ্রোটিন থাকে। স্ক্লেরোপ্রোটিনের মধ্যে উদাহরণ হচ্ছে কেরাটিন, যেগুলো তোমার নখ, চুল এগুলো গঠনে সহায়তা করবে। নখ এবং চুল গঠনে সহায়তা করে। তাহলে এখানের অ্যান্সার কি হবে? কোলাজেন, কেরাটিন, ফাইব্রিন বা গ্লুটেলিন। এখানের অ্যান্সার কেরাটিন, কারণ আমরা জানি কেরাটিন নখ এবং চুল গঠনে সহায়তা করে। নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কোনটি?
অর্থাৎ প্রোটিন নয়, কিন্তু কি বলছে এখানে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড নয়। অ্যামিনো অ্যাসিড কোনটি? টাইরোসিন, ভ্যালিন, অর্নিথিন, লিউসিন। তো আমাদের বইয়ে 20টা অ্যামিনো অ্যাসিড আছে, এই অ্যামিনো অ্যাসিডের নামগুলো তোমরা মুখস্থ করে নিয়ে নেবা। এগুলো তোমার হচ্ছে জয়কুলির এবং কি তোমরা তোমাদের প্রস্তুতি গোছানোর জন্য এগুলো সব কিছুই তোমার জয়কুলির বইয়ে দেওয়া আছে, তোমরা সেই বইগুলো ক্রয় করে ফেলবে। তাহলে দেখো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কোনটি? টাইরোসিন, ভ্যালিন, অর্নিথিন না লিউসিন? এটা হবে অর্নিথিন, অর্থাৎ এটা হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এগুলো মুখস্থ করে নিবে তোমরা। নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। দেখো ডিমের সাদা অংশে কোন ধরনের প্রোটিন পাওয়া যায়? বলো, ডিমের সাদা অংশে কোন ধরনের প্রোটিন পাওয়া যায়? প্রোটিনের যে প্রকারভেদগুলো আছে এগুলো তোমাদের মজার মজার ট্রিক্স দিয়ে এগুলো তোমাদের জয়কুলির বইয়ে সাজানো আছে। তোমরা এই বইটি কিনলে তোমরা কতটা উপকৃত হবে তোমরা নিজেই বুঝতে পারবে। ডিমের সাদা অংশে কোনটি পাওয়া যায়? অ্যালবুমিন। অ্যালবুমিন ডিমের সাদা অংশে পাওয়া যায়। নিচের কোনটি রক্তে বেড়ে গেলে অ্যাথেরোস্ক্লেরোসিস? অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কি বলো? অ্যাথেরোস্ক্লেরোসিস হলো তোমার রক্তে যখন তোমার ধমনী ব্লকেজ হয়ে যাবে। আমাদের ধমনী বা ধমনীর মধ্যে যে রক্ত চলাচল করে সেই রক্ত চলাচলে যারা বাধা প্রদান করে তাদেরকে তোমরা অ্যাথেরোস্ক্লেরোসিস পদার্থ বলতে পারো। দেখো আমাদের দেহে 4 ধরনের এগুলো লিপিড পাওয়া যায়, এলডিএল, এইচডিএল, ভিএলডিএল, ভিএলডিএল এবং আইডিএল। এগুলোর মধ্যে হচ্ছে এলডিএল সবচেয়ে, এটাকে বলে ব্যাড কোলেস্টেরল। এলডিএল ব্যাড কোলেস্টেরল। তোমার দেহে এটা 100 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয়ে গেলে তোমার অ্যাথেরোস্ক্লেরোসিস করবে। 100 মিলিগ্রাম পার ডেসিলিটার, এর বেশি হওয়া যাবে না। এলডিএল আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর, এটা অ্যাথেরোস্ক্লেরোসিস অর্থাৎ ধমনীর ব্লকেজ করতে পারে। তাহলে এবং এটাকে বলা হয় তোমার গুড কোলেস্টেরল, গুড, আর এটা তোমার ব্যাড কোলেস্টেরল, এবং এগুলো সবগুলোই লিপিড। দেখো তাহলে নিচের কোনটি রক্তে বেড়ে গেলে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে? তোমরা নিজেই বলো এটার অ্যান্সার। এটার অ্যান্সার হবে এলডিএল। কোন ভিটামিন কোলেস্টেরল হতে উৎপন্ন হয়? কোন ভিটামিন কোলেস্টেরল হতে উৎপন্ন হয়? আমরা জানি ভিটামিন ডি সূর্যের ইউভি রশ্মি হতে, সূর্যের ইউভি রশ্মি হতে, আর্গোস্টেরল হতে, আর্গোস্টেরল হতে ভিটামিন ডি তৈরি করে। ভিটামিন ডি তৈরি করে। তাহলে দেখো নিচের কোন ভিটামিন কোলেস্টেরল হতে উৎপন্ন হয়? তোমরা নিজেরাই অ্যান্সার দিয়ে দাও কোন ভিটামিন হবে এটা। ভিটামিন ই, ভিটামিন এ, নাকি ভিটামিন ডি, নাকি বায়োটিন? দেখো সূর্যের ইউভি রশ্মি হতে আর্গোস্টেরল, এটা এক ধরনের কোলেস্টেরল। তাহলে এই যে এটা এক ধরনের কোলেস্টেরল, অর্থাৎ তাহলে এখানে কি বলছে কোন ভিটামিন হতে কোলেস্টেরল উৎপন্ন হয়? এটা অ্যান্সার হবে ভিটামিন ডি, অর্থাৎ ডি। দেহের জন্য ভালো কোলেস্টেরল কোনটি? আমরা একটু আগে পড়ে আসলাম গুড কোলেস্টেরল এবং ব্যাড কোলেস্টেরল সম্পর্কে। তাহলে আমরা এখন বলি কোনটা আমরা ব্যাড কোলেস্টেরল পড়ছি। কোনটা ব্যাড কোলেস্টেরল পড়েছি আমরা? এলডিএল, এলডিএল। আর গুড কোনটা? অর্থাৎ ভালো কোলেস্টেরল, অর্থাৎ এটা তোমার অ্যাথেরোস্ক্লেরোসিস ঘটাবে না, এটা হচ্ছে তোমার এইচডিএল। তাহলে নিচের কোনটি ভালো কোলেস্টেরল? তাহলে কি অ্যান্সার হবে? এইচডিএল, এলডিএল, ভিএলডিএল, কাইলোমাইক্রন। তাহলে ভালো কোলেস্টেরল এইচডিএল। ভিটামিন বি12 সম্পর্কে কোনটি সঠিক? এগুলো তোমার ভিটামিনের টপিক থেকে দিয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো কোষ রসায়নে সব থেকে কোশ্চেন এসছে প্রোটিন থেকে, তারপর ভিটামিন থেকে। একটু আগে আমরা পড়ে আসলাম ভিটামিন ডি কোথা থেকে উৎপন্ন হয়? কোলেস্টেরল থেকে। এরপর আসছে ভিটামিন বি12 এর বৈশিষ্ট্য, অর্থাৎ এটা দেখো এখানে দিয়েছে, আমরা অপশনগুলো পড়ি। কোনটি সত্য? কোবালিন নামে পরিচিত নয়, ভিটামিন বি12 কোবালিন নামে পরিচিত নয়, এটা কোবালামিন নামে পরিচিত। আমাদের অপশনগুলো কিন্তু ভালো করে পড়তে হবে।
পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয় না, আমরা জানি বি, ভিটামিন বি, সাধারণত বি এর যতগুলো তোমার ভ্যারাইটি আছে এগুলো সবগুলোই পানিতে দ্রবণীয়। উদ্ভিদে থাকে না, ভিটামিন বি 12 শুধু প্রাণীতে পাওয়া যায়, শুধু প্রাণীতে পাওয়া যায়। তাহলে শুধুমাত্র আমরা, তাহলে অ্যান্সার কি হবে, এটা তোমার প্রাণীতে থাকে। কোলেস্টেরল কোন জাতীয় পদার্থ? আমরা একটু আগে পড়ে আসলাম এলডিএল, এলডিএল, তারপর এইচডিএল, ভিএলডিএল, আইডিএল। আমরা পড়ে এসেছি এলডিএল ব্যাড কোলেস্টেরল এবং এইচডিএল গুড কোলেস্টেরল, এবং এগুলো সবগুলোই তোমার লিপিড জাতীয় পদার্থ। এগুলো কি জাতীয় পদার্থ? লিপিড। লিপিড অর্থাৎ সমান সেগুলো পানিতে অদ্রবণীয়, লিপিড, লিপিড জাতীয় পদার্থ। তাহলে কোলেস্টেরল কোন জাতীয় পদার্থ? কোলেস্টেরলে আমরা প্রকারভেদ পড়েছি, এটা কোন জাতীয় পদার্থ? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন। এটা কোন জাতীয় পদার্থ? এটা লিপিড জাতীয় পদার্থ। দেখো, জয়কলি থেকে আমরা তোমাদের যেগুলো তোমরা যারা তোমরা ভর্তি পরীক্ষার্থী বা তোমরা ভবিষ্যতে কোনো অ্যাডমিশনে অংশগ্রহণ করবে, তোমরা জয়কলি থেকেই এই ক্লাসগুলো করতে পারবে। জয়কলি একাডেমির ওয়েবসাইটে তোমাদের জয়কলি ওয়েবসাইট .com, তোমরা এটা সার্চ দিলেই তোমরা জয়কলির সব ক্লাসগুলো পেতে পারবে। দেখো, এই যে সেকেন্ড টাইম প্লাস প্রি মেডিকেল অ্যাডমিশনের জন্য ক্লাসগুলো আছে, এবং সবচেয়ে মজার বিষয়, সবচেয়ে খুশির ব্যাপার হলো এগুলো তোমাদের আমরা ফ্রিতে এই ক্লাসগুলো প্রোভাইড করছি। দেখো, ফ্রিতে এই ক্লাসগুলো করছি, তাহলে তোমরা কি, যারা তোমরা প্রত্যন্ত অঞ্চল থেকে তোমরা আছো, তোমরা বুঝতে পারবে যে হচ্ছে আসলে তোমরা এই ফ্রি ক্লাসগুলো করলে কতটা উপকৃত হবে, তোমরা নিজেকে যাচাই করতে পারবে, এবং এখানে এক্সামও দিতে পারবে। তোমরা যাচাইয়ের জন্য এখানে আমরা এক্সামের ব্যবস্থাও রেখেছি, এবং এটা সম্পূর্ণ ফ্রি। তোমরা এটা ফ্রিতে এনরোল করবে, এবং প্রি অ্যাডমিশনের ক্লাস রয়েছে, হোম ইকোনমিক্স, তোমাদের যারা তোমরা অ্যাডমিশন প্রিপারেশন নিবা ভার্সিটিতে কিংবা মেডিকেল, তোমরা তোমাদের এই আমাদের জয়কলি ওয়েবসাইট .com এর ওয়েবসাইটটি তোমরা ভিজিট করবা, এখানেই তোমার সব ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? দেখো, আমিষ পরিপাককারী এনজাইম, প্রোটিন থেকে কতগুলা কোশ্চেন আসছে তোমাদের। দেখো, আমিষ পরিপাককারী এনজাইম আমরা জানি পেপসিন। পেপসিন কি করে? আমিষ, আমিষের ইংলিশ কি? প্রোটিন। প্রোটিনকে পেপসিনের সহায়তায় কিসে পরিণত করে? পেপটাইডেস। পেপটাইডেসে পরিণত করে। আপু, সেকেন্ড টাইমের জন্য এই ইউনিটের কোনো কোর্স কি আছে জিএসটি সহ? হ্যাঁ, তোমাদের অ্যাডমিশনের জন্য আমরা বলেছি তোমরা আমাদের জয়কলি ওয়েবসাইট .com-টা ভিজিট করবে। জয়কলি ওয়েবসাইট .com, এই পেজটা, তো এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে, এখানে তোমরা সব ক্লাস পেয়ে যাবে। এখান থেকে তোমরা যে কোনো ক্লাস করতে পারবে। দেখো, কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? এটা হলো এটা হলো পেপসিন। পেপসিন কি করে? প্রোটিনকে পেপটাইডেজে পরিণত করে। তাহলে আমরা এখন অপশন দেখি, লাইপেজ হবে না, পেপসিন। আমরা এখনই পড়ে আসলাম যে প্রোটিনকে পেপটাইডেজে কনভার্ট করে পেপসিন, তাহলে এটার অ্যান্সার হবে ল্যাকটেজ। ল্যাকটেজ তো তোমার হচ্ছে তোমার দুধের ক্ষেত্রে এটা হচ্ছে এই এনজাইমটা ব্যবহৃত হয়, এবং লাইপেজ হচ্ছে লিপিড পরিপাককারীর ক্ষেত্রে, এবং আইসোমাল্টেজ তো তোমার গ্লুকোজ পরিপাককারী এনজাইম। তাহলে আমাদেরকে প্রোটিন পরিপাককারী এনজাইম কি? পেপসিন। কোএনজাইম বিষয়ে কোনটি সঠিক? আমরা একটু আগে পড়ে আসলাম কোএনজাইম কোনগুলো? এটিপি, এনএডিপি, এগুলো কোএনজাইম। দেখো, কোএনজাইমের বিষয়ে কোনটি সঠিক, অর্থাৎ আমার কোএনজাইমের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। দেখো, এনজাইমের সাথে সংযুক্ত ধাতব আয়ন না, এনজাইমের সাথে এগুলো সংযুক্ত থাকে না। তাপমাত্রা সহন ক্ষমতা কম না, কোএনজাইমের তাপমাত্রা সহন ক্ষমতা অর্থাৎ টেম্পারেচার সহন ক্ষমতা অনেক বেশি। সহন ক্ষমতা অনেক বেশি, হাই। স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না, কোএনজাইম কখনো স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না, ওদের কাজ করার জন্য অন্য মাধ্যমে তারা সহায়তা নিয়ে থাকে। অনেক ভিটামিনের কার্যকর রূপ, হ্যাঁ এটা সঠিক, কারণ কোএনজাইম তোমার অনেক ভিটামিনের কার্যকর রূপ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এটা কোনটি সঠিক? অনেক ভিটামিনের কার্যকর রূপ। তাহলে কোএনজাইমের আমার বৈশিষ্ট্যগুলো জানতে হবে, এগুলো সুন্দর করে ছক দিয়ে তোমরা জয়কলির বইয়ে পেয়ে যাবে। দেখো, কোএনজাইমের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা তোমার অতিরিক্ত তোমার মানে তাপমাত্রা সহন ক্ষমতা অনেক বেশি, এনজাইমের সাথে যুক্ত হয় না, স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না, এবং অনেক ভিটামিনের কার্যকর রূপ।
কোন এনজাইম ফার্মেন্টেশন, ফার্মেন্টেশন মানে কি, ফার্মেন্টেশন প্রক্রিয়ায় বেশি ক্রিয়াশীল। তাহলে এই দেখো ফার্মেন্টেশন শব্দের অর্থ কি, গাজন। গাজন প্রক্রিয়ায় কোনটি ব্যবহৃত হয়, জাইমেস, কাইনেস, আইসোমারেস, ডিহাইড্রোজিনেস। তোমরা বলো। দেখো ফার্মেন্টেশন অর্থাৎ গাজন, এই প্রক্রিয়ায় কিন্তু আমরা হচ্ছে এই যে রুটি ফুলার কাজ, রুটি কি কারণে ফুলে, এবং রেড ওয়াইন তৈরিতে ব্যবহৃত হয়। এগুলো শেষের দিকে আছে বইয়ের, তোমরা এগুলো পড়ে নেবে। তাহলে কোন এনজাইমটি ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ক্রিয়াশীল হয়, এটি হবে জাইমেস, অর্থাৎ জাইমেস তোমার ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ক্রিয়াশীল হয়। কোনটি বিজারিত নিউক্লিওটাইড, বিজারিত, দেখো আমরা জানি বিজারিত, জারিত কোনগুলো, এটিপি। তাহলে কোনটা বিজারিত হবে, এগুলো অপশনে থাকলে তো এগুলো হবে না, এগুলো বাদ দিয়ে যেটা থাকবে সেটাই বিজারিত। এডিপি না, NADH2, এটা হবে NADH2। গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, এই বিক্রিয়া কোন এনজাইম দ্বারা প্রভাবিত হয়। দেখো গ্লুকোজ এবং দেখো গ্লুকোজ 6 ফসফেট আর ফ্রুক্টোজ 6 ফসফেট, এদের তোমাদের কিন্তু আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এগুলোকে একত্রে বলে আইসোমারেস, এগুলোকে বলে আইসোমারেস। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আইসোমার, এগুলোকে একত্রে বলা হয় আইসোমার, এবং আইসোমার ক্ষেত্রে তোমার যে এনজাইমটা তোমার ব্যবহৃত হবে সেটা হচ্ছে আইসোমারেস, আইসোমারেস। অর্থাৎ গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরিতে কোন এনজাইম দ্বারা প্রভাবিত হয়, এটা তোমার আইসোমারেস। দেখো আমাদের হচ্ছে কোষ রসায়ন থেকে তোমার কোশ্চেন যতগুলো ছিল কোশ্চেন সলভ শেষ, তোমার বিগত বছরে যেসব কোশ্চেন এসেছে। তাহলে আমরা কোষ রসায়ন থেকে কোন টপিকে বেশি গুরুত্ব দিব, সেটা হলো প্রোটিনে গুরুত্ব দিব, দেন এনজাইমে গুরুত্ব দিব। এগুলো থেকে তোমার ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে। দেখো এরপর আমরা আসি টিস্যু ও টিস্যুতন্ত্র, বিগত বছরের প্রশ্ন সমাধান এবং সাজেশন। নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না। দেখো আবার এসব না, নয়, সত্য নয়, এগুলো কিন্তু আসতে থাকে এসব ধরনের কোশ্চেন। দেখো প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় কি, ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল অর্থাৎ কি, জাইলেম, ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম। সাথে ক্যাম্বিয়ামও সৃষ্টিতে সহায়তা করে। প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না, তাহলে কোনটা হবে, আমাদের কর্টেক্স বাকি আছে, তাহলে এটা সৃষ্টি হবে না। অর্থাৎ প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম। তোমরা কিন্তু যখন কোশ্চেন সলভ করবা তখন 4টা অপশনই পড়বা, 4টা অপশন পড়বা, তাহলে এই ক্ষেত্রে তোমার ওই প্রশ্ন থেকে বা ওই অপশন থেকে আরো কি কি তোমরা জানতে পারবে, ইনফরমেশন কালেক্ট করবা। তোমরা কি আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছো? কোর্সের ওয়েবসাইট তোমাদের দেওয়া হয়েছে joykolywebsite.com। এই সাইটে তোমরা ভিজিট করবা, তাহলে তোমরা তোমরা যেগুলো কোর্স আছে সেগুলো তোমরা জানতে পারবা, কোর্সের বিস্তারিত জানতে পারবা। দেখো এরপর বলেছে কোনটি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। দেখো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য তাহলে আমাদেরকে জানতে হবে। স্থায়ী টিস্যু কি, এরা কোষ প্রাচীর পুরু, কোষ প্রাচীর পুরু ও স্থিতিস্থাপক। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা তোমরা বলো তো ঠিকভাবে। দেখো কোষ প্রাচীর পুরু এবং স্থিতিস্থাপক, এবং কোষ প্রাচীরে এদের নানান নকশা দেখা যায়।
নকশা দেখা যায়, কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায় এবং এদের কোষ গহ্বর অনেক বৃহৎ আকৃতির, কোষ গহ্বর বৃহৎ। তাহলে এখানে কি বলছে কোনটি বৈশিষ্ট্য, আমরা এখন বৈশিষ্ট্যগুলো পড়ি। একাধিক কোষ গহ্বর থাকে, কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়, শুধু জীবিত কোষে থাকে, তুলনামূলকভাবে নিউক্লিয়াস বড়। তাহলে এখানে দেখো কোনটা অ্যান্সার হবে, আমরা এখানে বৈশিষ্ট্যগুলো লিখে রেখেছি যে কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়, তাহলে অ্যান্সার হবে আমাদের বি, অর্থাৎ স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি, কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়। কোন কোষ প্রাচীর স্থিতিস্থাপক, দেখো কোন কোষ প্রাচীর, আমরা সরল স্থায়ী টিস্যুর উদাহরণ কি কি জানি, প্যারেনকাইমা, 3 ধরনের, এটা প্যারেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তাহলে কোষ প্রাচীরের কোনটির কোষ প্রাচীর স্থিতিস্থাপক, তোমার এখানে হচ্ছে সবচেয়ে স্থিতিস্থাপক হচ্ছে কোলেনকাইমা, প্যারেনকাইমা সবচেয়ে সরল এবং সবচেয়ে স্থিতিস্থাপক বলছে, তাহলে এটার অ্যান্সার হবে কোলেনকাইমা। আমরা দেখি প্রথম অপশনে আমাদের কোলেনকাইমা দেওয়া আছে, এটা সহস্থায়ী টিস্যুর উদাহরণ। কোলেনকাইমা তোমার স্থিতিস্থাপক, এদের কোষ প্রাচীর স্থিতিস্থাপক, অর্থাৎ এদের কাজ হচ্ছে কোষ প্রাচীরে দৃঢ়তা প্রদান করবে, যেহেতু স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক মানে সেটার দৃঢ়তা প্রদান করা, কোষ প্রাচীর কে দৃঢ়তা প্রদান করবে, কোষ প্রাচীরকে দৃঢ়তা প্রদান করাই কোলেনকাইমার কাজ। নেক্সট, কোষ টিস্যুর কোন টিস্যুর প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয়, আমরা একটু আগে পড়ে আসছি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা সরল টিস্যুর উদাহরণ। প্যারেনকাইমা সবচেয়ে সরল এবং কোলেনকাইমা তোমার কোষ প্রাচীরে দৃঢ়তা প্রদান করে থাকবে এবং এটা সবচেয়ে বেশি স্থিতিস্থাপক। এবং স্ক্লেরেনকাইমা যেটা হচ্ছে তোমার সরল স্থায়ী টিস্যুর 3য় নম্বর প্রকারভেদ, এটা হচ্ছে তোমার ধীরে ধীরে মৃত টিস্যুতে পরিণত হয়ে যায়। এবং তাহলে কোন টিস্যুর প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয়, তোমরা অ্যান্সার দাও, এটা কি হবে, কোন টিস্যু, সেটা হবে তোমার স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা তোমার ধীরে ধীরে মৃত কোষে পরিণত হয়ে যায়। কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের পাতার আয়তন বৃদ্ধি পায়, দেখো আমাদের ভাজক টিস্যু হচ্ছে মাস এবং প্লেট, এবং দেখো ভাজক টিস্যুর আমাদের প্রকারভেদ জানতে হবে, আমরা টিস্যু এবং টিস্যু তন্ত্রে যেসব প্রকারভেদ জানবো সবগুলো তোমরা 3 প্রকার মনে রাখবা। প্রাইমারি আছে, এখানে সেকেন্ডারি আছে, দেন হচ্ছে মাস ভাজক টিস্যু আছে, প্লেট ভাজক টিস্যু আছে। তোমরা এটা এইভাবে মনে রাখবা, পাতার আয়তন বৃদ্ধির ক্ষেত্রে তোমার প্লেট ভাজক টিস্যু ভূমিকা রাখে, প্লেট ভাজক টিস্যু পাতার আয়তন বৃদ্ধিতে ভূমিকা রাখবে। অর্থাৎ দেখো এসব নেমোনিক্স দিয়ে তোমরা পড়লে তোমাদের, তাহলে ধরো তোমাদের ভর্তি পরীক্ষার আগে দিন তোমাদের মাথায় অনেক চাপ থাকে, তোমরা হয়তো বুঝতে পারো না যে কোনটা ছেড়ে কোনটা পড়বো, আবার এমন কিছু টপিক আছে যেগুলো তুমি না পড়ে তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে, সেই ক্ষেত্রে তোমরা এসব নেমোনিক ফলো করতে পারো। এবং এসব নেমোনিক তোমরা সকলেই তোমরা জয়কুলির বইয়ে, মেডি সিরিজ বইয়ে তোমরা পেয়ে যাবে, আশা করছি দেখো তোমরা সকলে উপকৃত হবে সেই জয়কুলির বই থেকে। মেডি সিরিজের বইগুলো তোমরা বাজারে শীঘ্রই কিনে ফেলবে। পাতা হতে অর্থাৎ পাতার আয়তন বৃদ্ধিতে প্লেট ভাজক টিস্যু ভূমিকা পালন করে, এবং ভাজক টিস্যু মানে কি, যে সকল টিস্যু বিভাজনে সক্ষম, যে সকল টিস্যু বিভাজনে সক্ষম, যে সকল টিস্যু বিভাজনে সক্ষম, অর্থাৎ বিভাজনে সক্ষম এবং কি উদ্ভিদের পাতার অর্থাৎ বিভাজন, অর্থাৎ সেটা যদি টিস্যুগুলো অতিরিক্ত বৃদ্ধি বিভাজন করতে পারে তাহলেই তো তারা তোমার আয়তন বৃদ্ধি করবে। তাহলে পাতার ক্ষেত্রে মনে রাখবা এরা হচ্ছে প্লেট ভাজক টিস্যু, এগুলো তোমার আয়তনের বৃদ্ধি সহায়তা করে। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাদের জয় করে তোমাদের জন্য মেডি সিরিজের বইগুলো বাজারে এনেছে।
মেডি বায়োলজি, মেডি রসায়ন, মেডি পদার্থ, মেডি ইংলিশ, মেডি জিকে এবং মেডি প্রশ্ন ব্যাংক। অর্থাৎ বিগত বছরের ভর্তি পরীক্ষায় যেসব মেডিকেল ভর্তি পরীক্ষায় যেগুলো কোয়েশ্চেন এসেছে সেগুলোর এই বইটাতে এখানে সব কোয়েশ্চেন রয়েছে। এবং মেডিকেল মডেল টেস্ট, অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমরা নিজেকে যাচাই করতে পারবে। মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু তোমরা খুব স্বল্প সময় পাবে। এর মধ্যে আমরা চাইবো কি তোমার প্রস্তুতি যেন গোছানো হয়, এই কারণে তোমার মেডি মডেল টেস্টটা তোমার জন্য সবচেয়ে ভালো। মেডি মডেল টেস্ট বইটা তোমাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট এবং বাজারে এগুলো এখন পাওয়া যাচ্ছে। তোমরা এগুলো এখনই কালেক্ট করতে পারো, তোমরা নিজেকে যাচাই করতে পারছো। তোমরা যারা প্রি মেডিকেল করছো তোমরা এক ধাপ আরও এগিয়ে যাবা, কিংবা যারা সেকেন্ড টাইম আছো, সেকেন্ড টাইমার, তোমরা নিশ্চয়ই তোমাদের ভুলটা বুঝতে পেরেছো যে তোমরা কোথায় ভুল করেছো, তাহলে সেখান থেকে তোমরা একটা শিক্ষা নিতে পারবে এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মেডিকেল মডেল টেস্টটা কতটা গুরুত্বপূর্ণ। তোমরা এই বইগুলো বাজার থেকে সংগ্রহ করে নিবে। দেখো, মেডিকেল সেট থেকে প্রশ্ন কমনের ডাটা, অর্থাৎ এই সকল বই থেকে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় যে সকল প্রশ্ন কমন এসেছে, দেখো 2025-26 শিক্ষাবর্ষে 96টা, অর্থাৎ 100টার মধ্যে তোমার 96টা প্রশ্ন কমন এসেছে। তাহলে তোমরা বুঝতেই পারছো এগুলো তোমরা কতটা গুরুত্বপূর্ণ। 96টা প্রশ্ন যদি তুমি, অর্থাৎ তুমি জয় করলি বইটা পড়লেই তোমার এই 96টা প্রশ্ন কারেক্ট হয়ে যাবে। 96 প্রশ্ন তোমার। এবং 2024-25 শিক্ষাবর্ষে, এটা হচ্ছে আমার মেডিকেল ভর্তি পরীক্ষায়, সেখানে তোমার 98টা কোয়েশ্চেনই কমন ছিল। দেখো 98টা কোয়েশ্চেন, তুমি যদি একটা কোয়েশ্চেনও তুমি যদি কমন পেয়ে যাও, এটা কিন্তু তুমি এক ধাপ এগিয়ে গেলা। তাহলে তোমরা যদি জয়কলির বইটা কিনে ফেলো এবং এই বইটা তোমরা বই থেকে তোমরা কোয়েশ্চেন সলভ করো, বইটা পড়ো ধীরে ধীরে, তাহলে তোমরা বুঝতে পারছো তোমরা অন্যদের থেকে কতটা এগিয়ে থাকবে। দেখো 98টা, এটা আমার শিক্ষাবর্ষে। দেখো 23-24 শিক্ষাবর্ষে 99টা কোয়েশ্চেন এসেছিল এবং 22-23 96টা, অর্থাৎ এবং 21-22-এ 97টা। অর্থাৎ প্রত্যেক শিক্ষাবর্ষ থেকেই তোমরা 90+, অর্থাৎ 95+ কোয়েশ্চেন কমন এসেছে। তাহলে এগুলো বইগুলো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ক্রয় করে ফেলবে, কারণ শতভাগ প্রশ্ন কমনের নিশ্চয়তা প্রথম চয়েস তোমরা জয় করলে। পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয়, দেখো পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? মেসোফিল। মেসোফিল কিসে সহায়তা করবে? গ্রাউন্ড টিস্যু, অর্থাৎ তোমার পাতার, এটা তোমার শালক সংশ্লেষণে সহায়তা করবে, অর্থাৎ উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে, যেহেতু গ্রাউন্ড টিস্যুতে রয়েছে, এটা শালক সংশ্লেষণে সহায়তা করে। দেখো পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? মেসোফিল, এবং এটি শালক সংশ্লেষণে সহায়তা করে। দেখো এপিথেম, কর্টেক্স, মেসোফিল, ক্যাম্বিয়াম। তাহলে অ্যান্সার হবে আমাদের সি। 3টি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত স্টোমাকে কি বলা হয়? অ্যাক্টিনোসাইট, অ্যানোমোসাইট, অ্যানিসোসাইটিক বা প্যারাসাইটিক? তোমরা বলো এটা কি হবে? এটা হবে অ্যানিসোসাইটিক, অর্থাৎ 3টা সাবসিডিয়ারি কোষ থাকবে, এটা নিয়ে তোমার গঠিত হবে অ্যানিসোসাইটিক। উদ্ভিদের কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে? দেখো উদ্ভিদের কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে? মূলের অন্ততক, মূলের বহিতক, কাণ্ডের অন্ততক, কাণ্ডের বহিতক। তোমরা এটা বলো, উদ্ভিদের কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকবে? এটা থাকবে মূলের অন্ততকে। অধিকাংশ উদ্ভিদের পত্ররন্ধ্র বন্ধ থাকে কখন? আমরা দেখো পত্ররন্ধ্রের কাজ কি? পত্ররন্ধ্র অর্থাৎ আমরা কি পত্ররন্ধ্র বা গাট সেল, এটা তোমার হচ্ছে রন্ধ্র, রাইট? পত্ররন্ধ্রের কাজ কি? এগুলো তোমার শালক সংশ্লেষণে সহায়তা করবে, এবং এটা আমরা জানি শালক সংশ্লেষণের জন্য প্রথম শর্ত কি? আমাদের সূর্যালোক লাগবে। অর্থাৎ কি শালক সংশ্লেষণের আমাদের প্রধান কাজ হচ্ছে আমাদের সূর্যালোক, এবং এই সূর্যালোকটা পত্ররন্ধ্রের মাধ্যমে আসবে। দেখো যদি আমাদের দিনের বেলা আলো থাকে, সুতরাং কি এখানে আমাদের শালক সংশ্লেষণ হবে, অর্থাৎ পত্ররন্ধ্র খোলা থাকবে। কিন্তু রাতের বেলা কি আমাদের সূর্যালোক আছে? না, রাতের বেলা যেহেতু সূর্যালোক নাই, তাহলে এই সময় পত্ররন্ধ্র বন্ধ থাকবে। তাহলে কি উদ্ভিদের পত্ররন্ধ্র বন্ধ থাকে কখন? রাতে। রক্ষী কোষের উপস্থিতি
নিচের কোথায় লক্ষ্য করা যায়? আমরা একটু আগে পড়লাম পত্ররন্ধ্র সম্পর্কে, এবং পত্ররন্ধ্রে তোমার রক্ষী কোষ বা গার্ড সেল। ইংলিশ টার্মগুলো মনে রাখবা, অনেক সময় ইংলিশ টার্মগুলো দিয়ে দেয়। গার্ড সেলের উপস্থিতি কোথায় পাওয়া যায়? পানি পত্ররন্ধ্রে। পত্ররন্ধ্র থাকলে তোমরা এটা দিয়ে দিবা যে এখানে তোমার রক্ষী কোষ বা গার্ড সেল পাওয়া যায়। নিচের কোনটি ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদে পড়ে না? আচ্ছা, ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ আমরা কি কি জানি? অডিও 3 প্রকার। ভাস্কুলার বান্ডেল এই অধ্যায়ে সবকিছু 3 প্রকার। অডিও, কেন্দ্রিক এবং সমপার্শ্বীয়। অডিও, কেন্দ্রিক এবং সমপার্শ্বীয়। দেখো ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ কোনটি পড়ে না, আমাদের ফোকাস থাকবে নাতে। আমরা পুরো কোশ্চেন পড়ব। 1 ঘন্টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন পড়ার ক্ষেত্রে। অনেক সময় কি প্রশ্ন ভুলভাল, মানে প্রশ্ন ঠিক মতো পড়ে না, পুরোটা পড়ে না, তখন পুরো অ্যান্সারটাই ভুল হয়ে যাবে। তাহলে কি অডিও, কেন্দ্রিক, সমপার্শ্বীয়, প্রতিসাম্য। এখানে কি প্রতিসাম্য আছে? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি, অর্থাৎ প্রতিসাম্য। উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়? উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়? আমরা একটু আগে পড়ে আসলাম ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ কি কি। এটা হচ্ছে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ কি? অডিও, কেন্দ্রিক এবং সমপার্শ্বীয়। তাহলে উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়? অডিও। সমদ্বিপার্শ্বীয় দেওয়া আছে, সমদ্বিপার্শ্বীয় তো ভাস্কুলার বান্ডলের প্রকারভেদেই পড়ে না। তাহলে অডিও কোথায় পাওয়া যায়? উদ্ভিদের মূলে। কোনটিতে ভাস্কুলার বান্ডলগুলো গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে? অর্থাৎ ভাস্কুলার বান্ডল কোনগুলো? আমাদের দেখো ভাস্কুলার বান্ডল আমরা মেইনলি কোনগুলোকে বুঝেছি? জাইলেম, ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে আমাদের ভাস্কুলার বান্ডল গঠিত। অর্থাৎ ভাস্কুলার বান্ডলরা কি, এদের কাজ কি? এদের কাজ হলো পরিবহনে সহায়তা করবে। অর্থাৎ এরা পরিবহনে সহায়তা করবে। অর্থাৎ এখানে এই প্রশ্ন কি বলছে? কোনটি ভাস্কুলার বান্ডলগুলো কোনটিতে গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে? একবীজপত্রী উদ্ভিদের মূলে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে। এটা পুরো এমসিকিউ তোমার অপশনগুলো পড়তে হবে। এটার অ্যান্সার কি হবে? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। একবীজপত্রী কি? যে সকল উদ্ভিদের একটি মাত্র বীজপত্র থাকে তারাই একবীজপত্রী। এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে তোমাদের ভাস্কুলার বান্ডল অর্থাৎ জাইলেম, ফ্লোয়েম, যেগুলো পরিবহনে মেইন কাজ, পরিবহনে সহায়তা করবে, সেগুলো বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। ভাস্কুলার বান্ডল সৃষ্টি হয় কোন টিস্যু হতে? আমরা একটু আগে পড়ে আসছি ভাস্কুলার বান্ডল হতে কি কি সৃষ্টি হয়। ভাস্কুলার বান্ডল মেইনলি কি কি? জাইলেম, ফ্লোয়েম এবং আমরা ভাস্কুলার বান্ডল সৃষ্টি হয় কোন টিস্যু হতে? এগুলো সাধারণত প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় এবং প্রোক্যাম্বিয়াম হতে এগুলো সৃষ্টি হয়। তাহলে দেখো জাইলেম, ফ্লোয়েম, ভাস্কুলার বান্ডল অর্থাৎ এদের কাজ পরিবহনে সহায়তা করা। পরিবহন। ভাস্কুলার বান্ডল সৃষ্টি হয় কোন টিস্যু হতে? প্রোক্যাম্বিয়াম হতে। মূলের পরিবহন কলাগুচ্ছ কি প্রকৃতির? পরিবহন মানে কি? জাইলেম, ফ্লোয়েম। আমরা একটু আগে পড়ছি এগুলো কোথায় পাওয়া যায়? মূলে কোন ধরনের পাওয়া যায়? অডিও। তাহলে এটার কি অ্যান্সার হবে? সমপার্শ্বীয়, কেন্দ্রিক, সমদ্বিপার্শ্বীয়, অডিও। অ্যান্সার অডিও। কোনটি মাছ ভাজক টিস্যুর উদাহরণ? আমরা একটু আগে পড়ে আসছি প্লেট ভাজক টিস্যুর উদাহরণ কি? পাতা যখন আয়তন বৃদ্ধি পাবে তখন সেটা কোন ভাজক টিস্যু? প্লেট। এবং মাছ ভাজক টিস্যু, এটা মনে রাখবা, মজ্জা অথবা বর্ধনশীল অঙ্গ, বর্ধনশীল অংশে, উদ্ভিদের বর্ধনশীল অংশে পাওয়া যাবে মাছ ভাজক টিস্যু। বর্ধনশীল অংশে পাওয়া যাবে, এটা প্লেট, প্লেট ভাজক টিস্যু, আর এটা হচ্ছে মাছ ভাজক টিস্যু। তাহলে কি মাছ ভাজক টিস্যুর উদাহরণ কি? মজ্জা। আমাদের প্রথম অপশনই চলে আসছে মজ্জা।
টিস্যুর অবস্থান ও কার্যের উপর নির্ভর করে উদ্ভিদের সব টিস্যুকে কয়টি টিস্যু তন্ত্রে বিভক্ত করা হয়। আমি একটু আগে বলছি যে হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্র অধ্যায়ের যতগুলো প্রকারভেদ আছে তোমরা দেখবে সবগুলি 3 প্রকার। তাহলে এটার অ্যান্সার কি হবে? 3। পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল পর্যন্ত অংশকে, অর্থাৎ ধরো তোমার এখানে তোমার ভাস্কুলার বান্ডল তোমার এভাবে থাকবে, অর্থাৎ এটা হচ্ছে তোমার জাইলেম এবং ফ্লোয়েম, অর্থাৎ বাইরে থাকবে পেরিসাইকেল। তোমার সবচেয়েটা হচ্ছে তোমার বাইরের পেরিসাইকেল হতে ভাস্কুলার বান্ডল পর্যন্ত এই অংশটিকে কি বলে? স্টিলি। তাহলে কি হবে? কোলেটার স্টিলি। আমরা অ্যান্সার পেয়ে গেছি। পেরিসাইকেল হতে ভাস্কুলার বান্ডল পর্যন্ত অংশকে তোমার স্টিলি বলে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল। একবীজপত্রী কি আমরা একটু আগে পড়ে আসছি, অর্থাৎ একটি বীজপত্র থাকবে যেসব উদ্ভিদে, সেগুলো হলো একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল কোনটি? বলো। বদ্ধ সমপার্শ্বীয়। একবীজ, এটা মনে রাখবা সবসময়, যখন একবীজ বলবে অর্থাৎ এটা সবসময় বদ্ধ সমপার্শ্বীয় হবে। কোনটির ভাস্কুলার বান্ডল ফ্লোয়েম কেন্দ্রিক? দেখো এটা একদম পুরো তোমার বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, হুবহু তোমার বই থেকে কোশ্চিন কমন। কোনটির ভাস্কুলার বান্ডল ফ্লোয়েম কেন্দ্রিক? কোনটির ভাস্কুলার বান্ডল ফ্লোয়েম কেন্দ্রিক? আমরা অপশনগুলো বলি, টেরিস, রিক্সিয়া, লাইকোপোডিয়াম, ড্রাসিনা। কোনটা হবে? কোনটির ভাস্কুলার বান্ডল ফ্লোয়েম কেন্দ্রিক? এটা হবে ড্রাসিনা। দেখো তোমরা যদি ফ্রি ক্লাস করতে চাও এবং পরীক্ষার জন্য নিজেকে যাচাই করতে চাও, পরীক্ষার জন্য যাচাই এবং ফ্রি ক্লাস, আমরা সম্পূর্ণ এই ক্লাসগুলো ফ্রিতে প্রোভাইড করছি। তোমরা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আছো, যারা দূর থেকে দেখছো, তোমরা ঘরে বসে এই পরীক্ষাগুলো দিতে পারবে। তোমরা ঘরে বসে নিজেকে যাচাই করতে পারবে, তাদের সাথে তোমরা নিজেদের বন্ধুদের সাথে তোমরা কম্পিটিশন করতে পারবে। কারণ তোমরা এখন বুঝতেই পারছো বর্তমান যুগ কম্পিটিশনের যুগ, তোমাকে কোনোভাবে অন্যদের থেকে তোমাকে এগিয়ে থাকতে হবে। তাহলে দেখো তোমাদের এসব ক্লাস বা মডেল টেস্ট, কোশ্চেন সলভিং এর কোনো বিকল্প নেই। এই কারণে তোমরা ভিজিট করবে www.joykollyacademy.com। এই ওয়েবসাইটে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে, অ্যাডভান্স প্রিপারেশন এবং প্রি মেডিকেল, এখানে আমাদের ক্লাসগুলো পেয়ে যাবে। অর্থাৎ যারা সেকেন্ড টাইমার আছো কিংবা যারা ভবিষ্যতে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তোমরা যারা স্বপ্ন দেখছো ভবিষ্যতে নিজের ক্যাম্পাসে স্টেথোস্কোপ পরবে এবং এক গলায় একটি স্টেথোস্কোপ ঝুলিয়ে পড়বে এবং একটি সাদা অ্যাপ্রনের স্বপ্ন দেখছো, তোমাদের জন্য এই ক্লাসগুলি। এবং সবচেয়ে তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাচ্ছ ফ্রিতেই, অ্যাডভান্স প্রিপারেশন এবং প্রি মেডিকেল অ্যাডমিশনের জন্য এসএসসি 26-27 এবং সেকেন্ড টাইমার যারা আছো তোমরাও এই ক্লাসগুলো একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। এটা তোমরা ফ্রিতেই ইনরোল করতে পারবে, ফ্রিতেই ক্লাসগুলো দিতে পারবে, ফ্রিতেই তোমরা কোশ্চেন সলভ করতে পারবে। দেখো এরপর হচ্ছে সব ক্লাসগুলো এখানে পেয়ে যাবে সেকেন্ড টাইমার জন্য। এবং তোমরা বই অর্ডার করতে চাও, দেখো জয়কলির বইগুলো আমরা সকলে জানি এগুলো তোমাদের জন্য কি পরিমাণ সকলে উপকৃত হচ্ছে। জয়কলি তোমরা এই বইগুলো অর্ডার করতে www.joykolly.com এখানে ভিজিট করবে, দেন তোমরা এই বইগুলো অর্ডার করতে পারবে। বাংলা বিচিত্রা, পদার্থ বিচিত্রা, মেডিবায়োলজি, এটা তোমার মেডিকেল যারা তোমরা ভর্তি ইচ্ছো তারা পড়তে পারবে তাদের জন্য। এবং দেখো ফিজিক্স, এগুলো তোমরা কিন্তু অ্যাডমিশন, তোমরা ভার্সিটি অ্যাডমিশন, যারা তোমরা ভার্সিটির স্বপ্ন দেখছো কিংবা তোমরা ভবিষ্যতে ভার্সিটিতে পড়তে চাও, তারা তোমরা এই কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারবে। পদার্থ বিচিত্রা, বাংলা বিচিত্রা এবং বুয়েট, অর্থাৎ যারা তোমরা ইঞ্জিনিয়ারিং স্বপ্ন দেখছো তাদের ক্ষেত্রেও কিন্তু জয়কলি বুয়েটের পদার্থবিদ্যার তোমার বই বাজারে চলে এসেছে। হিসাব বিচিত্রা, তাহলে তোমরা এটা জয়কলির ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে ফেলবে। এগুলো ছাড়াও তোমাদের যদি আর কোনো কোয়েরি থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে তোমরা নক দিতে পারো, তোমরা এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিয়ে আসব। ধন্যবাদ। এরই মাঝে আমাদের জয়কলি কর্তৃক আয়োজিত লাইভ ক্লাসটি তোমাদের জন্য শেষ হয়ে গেল। আশা করছি তোমরা এই ক্লাসটি দেখে খুবই উপকৃত হয়েছো। আমরা ভবিষ্যতেও এরকম আরও প্রশ্ন ব্যাংক সলভিং এর ক্লাস নিয়ে আসবো তোমাদের সাথে।
তোমরা যারা স্বপ্ন দেখছো যে ভবিষ্যতে তোমরা এই মেডিকেলে পড়বে, তোমরা এগুলো ক্লাস দেখে আশা করছি উপকৃত হবে। আমি আবারও বলছি, আমার পরিচয় দিয়ে নিই, আমি অনুশ্রী। আমি বর্তমানে অধ্যয়ন করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের 2য় বর্ষে। তোমরা যারা স্বপ্ন দেখছো যে তোমরা তোমার মা বাবাকে তোমরা প্রাউড ফিল করাতে চাও, তোমরা চাও যে তোমার বাবা তোমাদের সবার সকলের সামনে বলুক যে আমার মেয়ে ডাক্তার, তোমাদের সেই মুহূর্তটা তোমরা নিজেকে কল্পনা করতে চাও, আমরা এই ক্লাসগুলো তোমাদের জন্যই, তোমরা এই ক্লাসগুলো করবে এবং আশা করছি তোমরা সকলে উপকৃত হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।